বারাসাত রঞ্জিতা সাহিত্য সম্মেলনী এবং আনন্দ প্রকাশনের উদ্যোগে যে আয়োজন করা হয়েছিল বারাসাতের এই জেলা ভবনে, তার তিতুমি সভাগৃহে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এবং সেখানে প্রথমে দেখছেন যে 12 জন মহিলাকে সম্বর্ধিত করা হলো। সেখানে অর্পিতাকেও সম্বর্ধিত করা হয়েছিল, যদিও আমাদের পৌঁছাতে একটু দেরি হওয়াতে সেই ভিডিও বা ভালো করে আমরা তুলতে পারিনি যখন প্রদীপ প্রজ্বলন হয়েছিল। তো তারই কিছু ভিডিও বা কিছু অংশ আপনাদের সামনে রাখলাম, আপনারা দেখতে থাকুন। এর পরবর্তীতে পুরো অনুষ্ঠান হয়েছে এবং একে একে অনুষ্ঠান এগিয়েছে। এবং অর্পিতাও একটি সম্বর্ধনা জানালেন আমাদের গৌরীদিকে, তারই একটুখানি অংশ রাখলাম আপনাদের সামনে। 12 জন মাকে আমরা মঞ্চে বরণ করে নিলাম 12 বছর উত্তীর্ণ অবস্থায়। কারণ পৃথিবীতে বাবার মা না থাকলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলেও আমার মনে হয় আমরা অসহায়। ভীষণ প্রয়োজন মা পৃথিবী, বাবা বৃক্ষ ছায়া, এটা আমাদের সত্যি প্রয়োজন হয়। যাদের মা নেই তাদের কোনো মূল্য নেই, অজস্র বিল্ডিং, দালান কোঠা সব কিছু থাকে, ঘরটা শুধু শূন্য থাকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। এদেরকে চক্রান্ত ফেলে হাতে ফেরার কৌশল, তারপর একদিন বিয়ের স্বপ্ন দেখিয়ে পথ ছাড়তে বাধ্য করলে। তোমার কথা মতো গরিবের সংসারের পক্ষে দিনের জন্য জমিয়ে রাখা সামান্য কিছু টাকা ও সোনার গহনা ব্যাগ ভর্তি করে স্বরচিত কবিতা আমাদের সাহিত্য রঞ্জিতা সাহিত্য সম্মেলনী পত্রিকার মাধ্যম দিয়ে মানেন, এটা আশা রাখি। ধন্যবাদ আমাদের সংগঠনের সেক্রেটারি, সম্পাদিকা এবং সকলকে নমস্কার এবং আজকের দিনে উপস্থিত থাকার জন্য শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে। এবং আমি এখানে এসেছি এবং আহ্বান দিতে হয়েছি কবিতাটি পড়বার জন্য, নিজেকে প্রকাশ করবার জন্য। এর জন্য কোনো ধন্যবাদ যথেষ্ট নয়, আবারও একবার অযোধ্য ধন্যবাদ জানাই। পড়ছি কবিতার নাম গোলা ও গোলাপ। যুদ্ধের দামামা বেজে উঠলে চলো আমরা প্রেমী প্রেমী বেজে উঠি। যুদ্ধের সাইরেন একটানা হানা সংকেত দিলে আমরা চলো গেঁথে ফেলি কোরাস গীতিমাল্য। সাজোয়া বাহিনীর দিশাহারা আক্রমণে আলিঙ্গনে হয়ে যাই আমরা অক্টোপাস। যুদ্ধের এক একটা আস্ত ইতিহাস, পানিপথ, কুরুক্ষেত্র, ওয়াটারলু, কার্গিল এবং হিরোশিমা নাগাসাকি হওয়ার পূর্বেই রোমাঞ্চন কিন্তু সারা বেড়াল পৃথিবী জুড়ে। যুদ্ধ প্রতিযুদ্ধ জড়িয়েছে অনেক কাঁটাতার, ছড়িয়েছে ত্রাস সীমান্তের র্যাডক্লিফ রেখায়। চলো বরং এবার বদলে দিই ইতিহাস, বদলে দিই ভূগোল। সীমান্তে করি চাষ, প্রলাপ আর কাটার বদলে পুতুক গোলাপ। তবে পুনশ্চ এ চাওয়া হতে হবে তোমারও। নমস্কার, ধন্যবাদ। এই অনুষ্ঠানের সভাপতি তাপস কুমার বন্দ্যোপাধ্যায়কে আমার একান্ত ভাইয়ের মতো আমাদের এই বইয়ের যে কাজটুকু খুব যত্নে আমাদের করে দেয় এবং বারবার খোঁজ নেয় কার কোনটা কি হয়েছে, কোনটা ভুল হয়েছে।
আর তার অর্থ তিনি পরিচিত বলিল, কারণ এই মধ্যে যে কারুকাজগুলো পাশে বসে বসে করেছে, তাহলে আমরা নারী পুরুষের কম কিসে? তাই তো বলি, তুমি আর সুন্দর কম কিসে? যৌবনে ফুটন্ত কদম ফুল। এদিকে এদিকে তাকাও। একটা পরীক্ষা ছিল, প্রচুর ভিড় ট্রেনে, বনগা লোকালে উঠেছিলাম অনেকদিন পর, এবং সেই ভিড়ের মধ্যেই একটা ছোট লেখার চেষ্টা করেছি। ট্রেন চলে গেছে, দাঁড়িয়ে রয়েছি একা, এর মাঝেই সময় নিজের সঙ্গেই দেখা, কত কাজ বাকি তার মাঝে সময় পৌঁছে, নরম রোদের দুপুরে কুয়াশা ক্রমশ জমছে, আম গাছের মুকুল এখনো রয়েছে দেরি, শুনবে নাকি পাগলের শের ও শায়েরি, বুঝেছি সারাদিন কাজ, ফিরতে হবে ঘর, মনন সকালে ক্ষীণ, জাতির জাতীয় স্বর, ভিড় ট্রেন আসছে, ভিড় রাস্তারই যাত্রা, তবু এক চিলতে হাসিতেই অন্য মাত্রা, বনগা লোকাল তোমার আমার গল্প কথা, ট্রেন স্টেশন ছাড়লে মেটেনি তো নীরবতা, কত দূরে আছি জানতে চাইছে না কেউ, না থাকলেই বা কি, তবু সময়কে ভাবাবো, রাত্রি জানে চাঁদের লোক কতটুকু জুড়ে, না ভালো লাগলে আসুন বনগা লোকালে ঘুরে। নমস্কার। ফটোটা উনি যেন ঘরে নিয়ে যত্নে রাখেন, ওই অবস্থায় বাবু একটু তুলে দিয়ে দেন, আর চাদরটা মায়ের শরীরে যেন জড়িয়ে দেন। আজকে রঞ্জিতা সাহিত্য সম্মেলনী পক্ষ থেকে খুব খারাপ লাগবে, আপনি ফটোটা তুলে দিচ্ছি, এই বাচ্চাটা সাথে বয়ে নিয়ে পড়তে আমাদের মধ্যে উপস্থিত বলার মতো আমার কিছু নেই, কারণ এখানে যারা উপস্থিত প্রত্যেকে অনেক জ্ঞানী, সাহিত্যিক এবং কবিতা লেখেন, যাকে কবি বলে। কবি বা সাহিত্যিকরা ভাবনার সাগরের ডুব দিয়ে সেখান থেকে মুক্ত খুঁজে বের করে, যেটা সবাই পারে না, সেই না পারার মধ্যে আমি একজন। তো এখানে উপস্থিত এত জ্ঞানী গুণীজনের মধ্যে আমাকে সম্মান দেওয়ার জন্য আমি আনন্দ প্রকাশনী এবং রঞ্জিতা সাহিত্য সম্মেলনীকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং আশা করি এই সংগঠন সামনে আরো এগিয়ে যাক এবং অনেক সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। তো তাদের সহযোগিতা করার জন্য আমরাও যাতে সবসময় তাদের পাশে থাকি, এই আহ্বান আপনাদের কাছে জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমাদের শুভম অরুণাভ মন্ডল ওনাকে বরণ করে নিচ্ছেন। ওইভাবে দেয় একবার এদিকে। আর আনন্দ প্রকাশন আপনাদের জন্য রয়েছে, খুব খুশি, অত্যন্ত ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আনন্দ প্রকাশনের কর্ণধার নিগমানন্দ মন্ডল। দ্রুত প্রকাশ করতে সক্ষম হয়েছি। আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছি। আপনাদের কাছে কামনা করে একটা জোর করতালির মাধ্যম দিয়ে ওনাকে, উনিও একজন চাকরিজীবী মানুষ। আমরা দিলীপ রায় মহাশয় পত্রিকা প্রকাশ এবং সেখানে গরিবী যেভাবে খাটাখাটনি করছে, আপনারা যারা খাটাখাটনি করছেন সেটাকে আমি সাধুবাদ জানাই। একদম শেষ সময়ে এসে উপস্থিত হয়েছি, বেশ কিছু বলার নেই। নাসির আলী রয়েছে, আমার ছোট ভাই প্রমোদ কমসি, আমার সামনে রয়েছে
আমার আরেক হাত, সেটা হলো সমাদ্রি সাহা, এবং মঞ্চে রয়েছে আমার বর্দা। তো আজকে আপনারা যারা এই রঞ্জিতার ডাকে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে প্রথমে কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের কাছে আমার শেষ মুহূর্তে হলেও একটু করতালি চাই এই রঞ্জিতা সাহিত্য এবং গৌরী বিশ্বাসের জন্য। কারণ গৌরী বিশ্বাস এমন একটি মানুষ যে শুধু শহরে বসে নয়, গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়ায়। কোন মানুষের কি অবস্থায় আছে তাকে দেখতে হবে, কার পেটে খিদে, কার গায়ে বস্ত্র নেই, এইগুলোই করে বেড়ানো হচ্ছে ওর সবচেয়ে বড় কাজ। এবং সেই কাজে যেদিন থেকে আমাকে বলেছে যে ভাই এটা করতে হবে, ভাই ওটা করতে হবে, ওখানে এই হচ্ছে, ওখানে ওই চলছে, এই বিষয়গুলো আমি তাকে আমল দিয়ে একটাই কারণে, আমি এত ব্যস্ততার মধ্যে থেকেও এই কাজগুলো যে করে বেড়ায় তার জন্য আমাকে সাধুবাদ জানাই। আর সঙ্গে রয়েছে আমাদের এই যে কোথায় গেল, ওই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে, ওই হচ্ছে আর এক কান্ডারি, যে গ্রামগঞ্জে খুঁজে খুঁজে বার করে বুঝতে নেই। এবং এমনকি একটা গ্রামে আমায় নিয়ে গিয়েছিল, যে গ্রামে মানুষের হাত হয়ে গেছে, পা নেই, হাত নেই, নাক নেই, এরকম মানুষদের গায়ে নিয়ে গেছে। সেই গ্রামেও আমি দান দিয়ে এসেছি, ওদের হয়ে ওদের হাতে হাতে তুলে দিয়ে এসেছি। তো এইরকম যে কাজ, এটা প্রকৃত মানুষের কাজ। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা আমাদের মানবিক মূল্যবোধের কথা কিন্তু ভুলে যাচ্ছি। আমরা আত্মকেন্দ্রিক এবং স্বার্থপরতার যুগে বাস করছি। আমরা প্রত্যেকে নিজের টাকে গুছিয়ে নেবো, নিজেরটা বুঝে নেবো, এবং এটাই আমাদের পরবর্তী ধারাবাহিকতায়, অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্ম এটাই ভোগ করছে। এই ভোগবাদী জায়গা থেকে আমাদের কিছু সময় বার করে নিয়ে যদি কিছুটা ত্যাগ স্বীকার করে কিছু মানুষের পাশে দাঁড়ানো যায়, তাহলে মনে হয় মানবিকতার জায়গা থেকে, মনুষ্যত্বের জায়গা থেকে আমরা কিছু করতে পেরেছি বলে মনে হবে, বা মানুষ বলে মনে হবে। তাই আমার অনুরোধ, আজকে যারা উপস্থিত হয়েছেন তারা যেমন লেখা দিয়ে নানা রকম সহযোগিতা করে গৌরী বিশ্বাসের পাশে আছেন, আগামীতেও থাকবেন। কারণ তার ইচ্ছেটা পূরণ হোক। তার ইচ্ছেটা হলো সবসময় দুস্থ মানুষের পাশে থাকা। যে মানুষটি খেতে পায় না, যে মানুষটির গায়ে বস্ত্র নেই, যে মানুষটি কোনো না কোনো অবস্থায় ভুগছে, দুস্থতায় ভুগছে, তার পাশে দাঁড়ানো ওর সবচেয়ে বড় কাজ, এবং এটাকেই তার জীবনের সবচেয়ে বড় মূল্যবান বিষয় বলে মেনে নিয়েছে। তাই আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি। এই সময় দাঁড়িয়ে যারা লেখালেখি করছেন, তারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছেন। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার এই যে মানুষগুলোকে দেখছেন মঞ্চে বসে আছেন, এরা প্রত্যেকে আমার প্রকাশনার এক একজন কর্ণধার, এক একজন গণ্ডি পার হয়ে তারা আজ মজুদ হয়ে পরিণত হচ্ছেন। তাদের কারণ হলো একটাই, তারা আজকের সময়ে মানুষের মনের কথাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারার যে প্রক্রিয়া, অর্থাৎ লেখনীর যে ক্ষমতা, সেটা অর্জন করতে পেরেছেন। তাই আমি পৌঁছে দিতে পেরেছি মানুষের কাছে। মানুষ তাদের অবশ্যই তাদের ধন্যবাদ জানিয়েছে এবং তাদের লেখনীকে গ্রহণ করছে। এটা সহজ প্রাপ্তি নয়, কারণ আমরা বর্তমান সময় দাঁড়িয়ে যা লেখালেখি করছি, এই লেখনীতে অনেকের কাছে আমি দেখতে পাই যে আমরা অনুকরণ করছি বেশি, অনুসরণ করছি কম, অর্থাৎ পড়ছি কম, লিখছি বেশি। একে অন্যের লেখা নকল করার চেষ্টা করছি। আমরা পড়ছি কম, কারণ আমি ভাবছি যে ওইটা থেকে কিছু পেলে আমার এই লেখাটা হয়ে যাবে। আবার কেউ এখন এআই এসেছে, এইটা তো ধরছে, কিন্তু কখনোই আপনার নিজের সৃষ্টি, আপনার নিজের লেখা, যতই এআই আসুক আর যতই আপনি অনুকরণ করুন, আপনার নিজের লেখা কখনো অন্যের সঙ্গে মিলবে না, মূল্যায়ন হবে না। তাই আমরা যখন মূল্যায়ন করতে বসি, তখন আমরা খুঁজি যে লেখক বা সৃষ্টিকর্তাটা সৃষ্টি করছেন, সেই সৃষ্টিটা কতখানি সঠিক, অর্থাৎ বর্তমান সময়কে নিয়ে উনি কতটা চিন্তিত, কতটা মানুষের মধ্যে প্রবেশ করতে পারছেন, কতটা মানুষকে দিতে পারছেন, মানুষকে কাছে টানতে পারছেন, সেটাই হলো আমার সবচেয়ে বড় মূল্যায়ন। তো সেই মূল্যায়নের ক্ষেত্রে এআই আপনাকে মূল্যায়ন দেবে না, এআই আপনার ওই অনুকরণকে মূল্যায়ন দেবে না, মূল্যায়ন দেবে আপনার নিজের সৃষ্টি, সহজ সরল ভাষায় মানুষের মধ্যে প্রবেশ করার ভাষা। সেই ভাষাটাই হলো আসল ভাষা, যে ভাষায় আপনি প্রবেশ করতে হয় অন্যের মধ্যে,
কারণ আপনি জানেন আপনিও যে ভাষাটা চর্চা করছেন সেটা হলো দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধুরতম ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে যে ভাষা, ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে যে ভাষা, সেই ভাষার চর্চা আপনি করছেন। সেই চর্চাটা যদি আপনি সঠিকভাবে দরদের সঙ্গে করেন তাহলে জানবেন আপনিও একদিন এই মহিলায় পরিণত হতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনাকে চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার কিছুটা ত্যাগ করে ওই লেখাটাও করছেন। তাই লেখা করতে গেলে কিছুটা সাধনা করতে হবে, কোনো পুরোদের পড়া করতে হবে, তবেই যে আপনি নতুন সৃষ্টিকে কিছু দিতে পারবেন এবং পরবর্তী প্রজন্ম আপনার থেকে কিছু পাবে। এই বলে সকলকে আবার কৃতজ্ঞতা শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রঞ্জিতার সঙ্গে থাকুন। সেবার মধ্য দিয়ে সমাজ সেবা করেন এবং ভালোবাসেন, আমাদের সাথে থাকেন। আমরা যখন যেমন ভাবে বলি ঠিক তেমনি ভাবে আমাদের সহযোগিতা করে আসছেন এবং পাশে থেকে কাজ করার চেষ্টা করেন ওনার সাধ্য মতো। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বই সর্বনা ফিরে যাই, এই কাব্যগ্রন্থটি তার জীবনের প্রথম। আপনারা জানেন যে প্রথম যখন কারোর কোনো একটি গ্রন্থ প্রকাশিত হয় প্রথম সন্তানের মতনই তাকে দরদ দেওয়া হয়। তাই সকলে তাকে করতালি দিয়ে অভিনন্দিত করবেন যাতে করে শুভ্রম আগামী দিনে তার আরো ভালো লেখা আমাদেরকে উপহার দিতে পারে। প্রথম গ্রন্থ আকাঙ্ক্ষা, রাজেশ কবিরাজ তার জীবনের বহু আকাঙ্ক্ষিত সম্পদ বলা যায়। কারণ একটা লেখা যখন তার অন্তর থেকে বেরোয় সেটা যখন বই আকারে বাইরে বেরিয়ে আসে মানুষের কাছে পৌঁছায় তখন সেটা আকাঙ্ক্ষা থেকে আকাঙ্ক্ষিত পরিণত হয়। তাই তার এই গ্রন্থটি আপনারা অবশ্যই দেখবেন। শুভ্রমের যে বইটি প্রকাশিত হবে সেটিও আপনারা অনুসরণে দেখবেন। অবশ্যই এখান থেকে আপনারা কোনো কিছু আধার খুঁজে পাবেন। তাই সকলকে বলবো রাজেশকে করতালি দিয়ে অভিনন্দন করবেন। রাজেশ আমার প্রথম কাব্যগ্রন্থ চরণা ফিরে যায় প্রথম প্রকাশিত হলো। এই বইতে আমরা যে সমস্যাগুলো আমরা ছিলাম, আমরা যে জায়গায় ছিলাম একটা সময়, সেই জায়গা থেকে আমরা আজকে আমরা যেখানে এসেছি সেই জায়গাটাতে এসে আমরা কতটা কি লাভ করেছি বা আধুনিক হয়ে প্রযুক্ত হলাম তার দিকে আমরা যদি আবার পেছনে যদি চলে যেতে পারতাম সেই সময়টাতে তার সেই কথাই আমি এখানে মুছে দাও জীর্ণ মনের মলিনতা যত, নতুন করে তোমার দ্বারে করাও মাথা নত, নতুন করে জেগেছে পৃথিবী ওঠে সূর্য রবি, অবাক হয়ে দেখি আমি তোমার এমন ছবি, সে দেখি গাছের শাখায় ফুল ফুটেছে কত, মনে হয় যে না আমার তুমি তাদের মতো, দিয়েছ চন্দ্র গ্রহ তারা, দিয়েছ এমন ধরা, দিয়েছ অন্ন, দিয়েছ জল, মাঠে ফসল ধরা, এই অজানা পৃথিবী তুমি মনের নবী, তুমি সত্য, তুমি সূর্য আদি, তুমি আসল কবি, ঘুরে চলো তোমার পৃথিবী ঘোরাও অভিগত, তুমি এমন করে তোমার সৃষ্টি রাখো জাগ্রত। আমার আকাঙ্ক্ষা বইয়ের 2 নম্বর কবিতাটা আমি পাঠ করে শোনালাম। আপনারা আসলে বুঝতে পেরেছেন যে এই কবিতার ভিতরে আমি কাকে বরণ করেছি। আসলে কবি যারা কবিতা লেখে তাদের ভিতরে একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে, সে আকাঙ্ক্ষাটা সে তার কলমের মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করে। এবং যারা সাধারণ মানুষ যারা লিখতে পারেন তাদের মনের কথাগুলো কবিরা তাদের কলমে ফুটিয়ে তোলে। আমার আকাঙ্ক্ষা বলতে অনেক আকাঙ্ক্ষা মনে ভিতর দিয়ে সেই যে লেখাগুলো আছে সেগুলো আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো আপনারা এই বইটা পড়ুন, আমি চাই আপনারা পড়ুন বইটা।
বইটা পড়লে আসলে বুঝতে পারবেন যে এই আকাঙ্ক্ষা বইটা আসলে যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোর মাধ্যমে আমি কি বলতে চাইছি। শুধু আকাঙ্ক্ষা নামটা শুধু মনের আকাঙ্ক্ষার ভিতর দিয়ে এর ভিতরে প্রথমে সৃষ্টিকর্তাকে বরণ করেছি, তারপরে প্রেম, বিরহ, প্রকৃতির কথাও এখানে লেখা আছে বই। আপনারা বলুন, বইটা পড়লে আমার ভালো লাগবে। এখানে আমার বক্তব্য শেষ করছি। কিছু বলার থাকলে বলুন, এই বইটা সম্বন্ধে একটু বলুন না। প্রতিবার আমাদের যে রঞ্জিতা পত্রিকা, আনন্দ প্রকাশন ও রঞ্জিতা সাহিত্য সম্মেলনী যৌথ উদ্যোগে যে পত্রিকা প্রকাশ পায়, আমার ছোট্ট ভাই সমাধি খুব সযত্নে পত্রিকাটা আমাদের সবার হাতে তুলে দেয়। এটা ভীষণ ভালো লাগে। সঙ্গে বৌমণি রয়েছে, অর্থাৎ সমাধির অর্ধাঙ্গিনী। নারী শক্তিরও কোনো কিছু কম নেই। অজস্র ধন্যবাদ জানাই সমাধি এবং আমাদের বৌমণি। ভালো থাকো, আমাদের কাজ আরো সুস্থভাবে করো। আগামীতে আমরা বই সম্বন্ধে বলুন, আমাদের সম্বন্ধে বলে লেখাগুলো সত্যি মূল্যবান এবং সত্যি পাঠযোগ্য, তাই এখানে স্থান পেয়েছে। যারা এই রঞ্জিত লেখা দিয়ে এই বইটিকে সমৃদ্ধ করেন, এইটাকে বাঁচিয়ে রেখে চলছেন, তাদের প্রত্যেককে আমি রঞ্জিতার পক্ষ থেকে এবং আনন্দ প্রকাশনার পক্ষ থেকে কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আগামী দিনে এইভাবে রঞ্জিতার পাশে থেকে লেখা এবং আপনাদের সহযোগিতা দিয়ে এই পত্রিকাটিকে বাঁচিয়ে রাখবেন, এই আশা রেখে সকলকে আবার নমস্কার ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। নতুন কবি, ওনাকে জোর করতালি দিয়ে সম্মানিত করবেন, আরো ভালো লিখুক, আরো বড় হোক, আমরা এই আরো অনেক বই উপহার আমাদের দিক, এই আশা রাখি। ওর বইটা দিন হাতে, ওটা তো রঞ্জিতা দিয়েছেন। বলছি ওর বইটা দিন, ওর রঞ্জিতা দিয়েছেন আকাঙ্ক্ষা। শুভঙ্কর মন্ডলের লেখা চলো না ফিরে যাই আমরা সবাই করব এবং শুভম আমাদের আরো লেখা উপহার দিক, এই আশা রাখি শুভমের কাছে। সুজিত অধিকারী, যে সংগঠনের শুরু থেকে সবটাই আমাদের সঙ্গে মিলেমিশে চালিয়ে যায়। ওই যে বলছিল আমিও ফাঁকিবাজের একজন, কিন্তু লেগে আছে, লেগে থেকেছে, তাই রঞ্জিতা গড়িয়ে গড়িয়ে চলছে। সুজিত অধিকারীকে বল করে দিচ্ছেন দেবানন্দ মন্ডল। কারণ এই সংগঠনের জন্মলগ্ন থেকে সুজিত অধিকারীর সঙ্গে ছিল, আছে, আমি চাইবো আগামীকাল থাকবে। দিলীপদা একটু এসে গৌরী পাশে দাঁড়াবেন, গৌরীকে একটু সম্মানিত করবেন। সামনের দিকে, সামনের দিকে। বইটা কোথায়? বইটা এই বিশ্বাসের জন্য সবাই একটু আবার করতালি হাতিয়ে তাকে অভিনন্দিত করুন। কথা সাহিত্যিক, আশা করি আপনার আগামী জীবন সুন্দর ও সুখকর হয়ে উঠবে। নীরব ও সুস্থ মানসিকতার মধ্য দিয়ে সমাজকে আরো সুদৃঢ়, সুন্দর
এবং সামাজিকতার মোড়কে মুড়িয়ে তুলতে পারবে, এই আশায় শেষ করছি আপনার প্রতি আমার পরম শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ জানাতে আনন্দ প্রকাশন ও বারাসাত রঞ্জিত সাহিত্য সম্মেলনের পক্ষে নিগমানন্দ মণ্ডল, রঞ্জিত সাহিত্য সম্মেলনের সুজিত অধিকারী, রবি বিশ্বাস সম্পাদক, রঞ্জিত সাহিত্য সম্মেলন। রঞ্জিতা সাহিত্য সম্মিলনীর শ্রদ্ধার্ঘ দুই ভাইয়ের হাতে তুলে দেবো, বড়দা এবং হ্যাঁ বর্তমানে দেবানন্দ মণ্ডল জন্মদাত্রী যিনি নেই, তাকে রঞ্জিতা বাঁচিয়ে রেখেছে বিভিন্ন রূপে। তার এই সম্মান এবং মাকে বাঁচিয়ে রাখার যে তাগিদ, আমি সত্যিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আপ্লুত এবং গর্বিত যে আমার মাকে তুই বাঁচিয়ে রেখেছি। আজকে চিন্তা করলাম আমাদের সংগঠনে যেমন সুজিত অধিকারী, ওর অবদান তো অনেক। বলে 12 বছর যখন উত্তীর্ণ করছি, যে মায়ের শেষ সজ্জায় তুমি ছিলে, যাত্রীপথে তাকে এগিয়ে দিয়ে এলে, তাহলে তাকে আমরা এই 12 বছর উত্তীর্ণ সেই মাকে আমরা অবশ্যই স্মরণ করব, এবং সেটা আমরা সামান্য করার চেষ্টা করেছি। যে আনন্দ প্রকাশন রঞ্জিতাকে আলিয়ে রেখেছে, যে তাপস কুমার বন্দ্যোপাধ্যায় আমার গুরুদেব, উনি এই অনুষ্ঠানটা সৃষ্টি করেছিলেন, সুজিত অধিকারী, মানে প্রত্যেকটা এরা আমার কাছে একজন যোদ্ধা। পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা, আমাদের মা নেই, আমাদের পৃথিবীটা একদম অন্ধকার। সে মাকে এভাবেই স্মরণ রাখি, সেই মাকে এভাবেই দিনে 5 বার ভাবি, মা থাকলে এটা হতো, মা থাকলে সেটা হতো। মা নেই, আমাদের কিচ্ছু নেই আর, কিন্তু তবু বাঁচি, বাঁচতে হয় বলেই বাঁচি, বাঁচবো বলেই বাঁচি। সবাই বাঁচে, কিন্তু ভেতরে যে যন্ত্রণা, জ্বালা, এ পোড়া থাকবেই আজীবন কাল। আমার আর কিচ্ছু বলার নেই। রঞ্জিতা সংস্থার রঞ্জিতা সাহিত্য সম্মেলনী শারদীয় উৎসব সংকলন 2025 এবং এই সংগঠনটা যারা চালাচ্ছেন গৌরীদি, আমি তার সম্পর্কে রাস্তায় আস্তে আস্তে শুনছিলাম, আনন্দবাবু বলছিলেন, দিলীপ দাও বলছিলেন। আপনাদের কাছে পৌঁছতে পেরে আমাকে নিজে ধন্য মনে করছি যে আমরা যাই করি না কেন এই জায়গায় বসার লোক নেই। আমি এই জায়গায় বসি কারণ আপনারা যারা সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তা, তার আনন্দ আপনারা কাব্যে, সাহিত্যে যে প্রতিমা করে দেন না, সেই প্রতিমাকে মানুষ দেখতে আসে, আর আমরা সেই প্রতিমা বিসর্জন হয়ে যাওয়ার পর আমি তাকে খুঁজতে যাই গঙ্গার ঘাটে। পার্থক্য এই জায়গায়। সুতরাং আপনাদের কাছে, আপনারা ওখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, এটা আমার কাছে সমীচীন মনে হয়। আর একটা কথা বলবো আপনাদের, আপনারা যা করছেন, এইসব মহিম, গৌরীদি বা ওই দিলীপ দা আছেন, এরা অনেক বড় ছাতা। এই ছাতার মতন মানুষগুলো নিচে বসে আছেন বা কাজ করছেন বলে আজকে নিজেদেরও অনেকটা শক্তপোক্ত করে নিতে পারছে। আমি আশা রাখবো যে এখানে একেবারে যদি সৃষ্টির কোনো আনন্দ পেতে হয়, তাহলে আপনাদের কাছেই আমাকে উপস্থিত হতে হবে। দিলীপ দাও ডাকেন কখনো কখনো, কখনো আনন্দদা ডাকেন, আনন্দ ডাকেন, আমি চলে আসি কাজের ফাঁকে। একটা কানে আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, হযরত মুহাম্মদ বলেছিলেন 40 দিনের মধ্যে যদি কোনো শিক্ষিত মানুষের, পণ্ডিত মানুষের কাছাকাছি না হওয়া যায়, সংস্পর্শে না আসা যায়, তাহলে হৃদয়টা কঠিন হবে।
আর যতই হৃদয়টা কঠিন হবে তত তুমি ইসলাম থেকে দূরে সরে যাবে। আপনাদের কাছে এসে আমি আপ্লুত, আপনাদের সান্নিধ্যে আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ কামনা করছি। ধন্যবাদ। আমরা প্রতি বছর দুবার করে এই অমর বৃদ্ধাবাস দেখছেন। এই অমর বৃদ্ধাবাসে আমরা যত দুস্থ সেখানে মা এবং বাবার মতো মানুষজন রয়েছেন তাদেরকে নানান রকম সাহায্য করতে চাই। সেখান থেকে আসে আমাদের এই উপহার। সেই উপহার উনি দিতে পারেননি গতবারে, সেই উপহার এখন ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে। বলতে চাই আপনারা এখানে সবাই হাজির হয়েছেন, তার জন্য আমরা রঞ্জিতা সাহিত্য সম্মেলনের পক্ষে ধন্যবাদ। একটা কথা বসে বসে আমার যেটা মনে হচ্ছিল, আজকে সমস্তটাই বোধহয় তিনের মিলন। তিন কেন? তিতুমিরের যদি তি ধরেন, তি থেকে কিন্তু তিনটে মিরের সমষ্টি হচ্ছে তিতুমির। আবার যদি ধরেন সৃষ্টির কথা, সর্বমত্ত পাতাল, তিনের মিলন। যদি ত্রিদেবের কথা বলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনের মিলন। যদি আনন্দ প্রকাশনীর কথা বলেন, নীলমানন্দ মন্ডল, দেবানন্দ মন্ডল এবং বৌদি, তিনের মিলন। যদি মানব জীবনের কথা বলেন তা হলো তিনের মিলন। সেখানে আছে তান মান বান। তান মানে কি? জীবনের সুর। মান মানে কি? মানসিকতার বহিঃপ্রকাশ। আর বান মানে কি? লক্ষ্যভেদের প্রচেষ্টা। তিনটে হলেই কিন্তু জীবন সুস্থ এবং সুন্দর হয়। কবিতার ক্ষেত্রে কি? সেখানেও তিনের মিলন। কবিতা, কয়ে হচ্ছে কলম, বিয়ে হচ্ছে বিশেষ, আর তাই হচ্ছে তান মানে সুর। অর্থাৎ কলমের বিশেষ সুর যখন সম্পৃক্ত হয় তখনই হচ্ছে কবিতা। এরপর আসি গৌরী বিশ্বাসের কথায়। গৌরী বিশ্বাস এক সময় অন্ধকারের আবদ্ধ ছিল। তিনি বলতেন যে আমি বেরোবো না, আমার কারাগারে বন্দী থাকাই আমার হচ্ছে শ্রেয়। তাকে চেষ্টা করা হয়েছে সেখান থেকে বার করে নিয়ে আসা, যেখানে সুজিত অধিকারী, নিগমানন্দ মন্ডল সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। আমাদের জীবনে অনেক কিছু আসে, অনেক কিছু ভেসে যায়, তবু আমরা সেখানে স্থির হয়ে থাকি না। আমরা সমুদ্র মন্থন দেখেছি, শুনেছি। দেখেছি বলতে আমার পূর্বপুরুষরা হয়তো কখনো দেখতে পারে, কিন্তু আমার ধারণা সমুদ্র মন্থন কোনোদিনই ছিল না। আমাদের হৃদয়ের যে মন্থন হয়, আনন্দ বলুন, দুঃখ বলুন, সবই কিন্তু সেই সমুদ্র মন্থনের শ্মশানে। কবিতার শেষকালে অবশেষে আবার কবিতায় ফিরে আসি। আপনি যে গৌরী বিশ্বাসকে দেখছেন, গৌরী বিশ্বাস কোনো কবিতা নয়। গৌরী বিশ্বাসের যে পোশাক দেখছেন, পোশাক কোনো কবিতা নয়। তার যে মুখমণ্ডল দেখছেন, সেই মুখমণ্ডল কোনো কবিতা নয়। তাহলে কবিতা কি? গৌরী বিশ্বাস যেতে যেতে আস্তে আস্তে কখনো হয়তো কাউকে আনন্দ সহকারে মুচকি হেসে চলে যাচ্ছেন, কিংবা কাউকে হয়তো রাগান্বিত হয়ে ভ্রুকুটি করে চলে যাচ্ছেন। এই যে ভ্রুকুটি এবং মুচকি হাসার যে স্মৃতি, এই স্মৃতি যখন মানুষ পড়ে, এখন হয়তো নয়, পরবর্তীকালে কখনো কোনো সময় যখন দেখা যাবে আপনি বর্ষার কালে বা শীতকালে যখন কোথাও শুয়ে আছেন, যখন কোনো শীতির সৌধ চূড়া ভেঙে যখন আপনার কাছে ফুটে উঠবে কোনো দৃশ্যপট, যে দৃশ্যপট আপনাকে বারবার মনে করিয়ে দেবে
এটাই কবিতা, এটাই স্মৃতি। আমরা লিখতে পারি না বলেই আমরা বারবার কবিতা লিখি। কোন মানুষ যদি কবিতা লিখতে পারে, সে একটা কবিতা লিখে জীবনে আর কবিতা লিখবে না। কবিতা হচ্ছে কলিয়ারির মতো, কলিয়ারি কয়লা তুলতে তুলতে কেউ যদি হীরা পায়, তাহলে সে কিন্তু কয়লা না তুলে পালিয়ে যাবে, কারণ তার কাছে বড় সম্পদ আর কিছু নয়। আমরা কবিতা লিখতে পারি না বলেই আমরা বারবার কবিতা লিখি, কবিতা ভাঙি, কবিতা গড়ি, কবিতাকে নিয়ে নানান রকম পরিচর্যা করি। কিন্তু যদি কখনো কোন সময়ে আধারের কোলে কিংবা আলোর দিশায় অন্ধকারের মধ্যে থেকে দুঃখের চেতনার মধ্যে আনন্দের বহির্ভয়ে যদি আমরা কখনো লিখতে পারি কোন কথা, তাহলে সেই কথার প্রাণ টেনে কখনোই মনে হবে না আমি কবিতা লিখি বা আমি কবিতা লিখবো। অমৃত খাওয়ার পর কারো মাংস খেতে ইচ্ছা করে না, এমন জিনিস কবিতা। তাই কবিতার প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমি বলেছিলাম যে উনি ছোট করে বললেও মনে হবে আমরা বট গাছের নিচেই বসে আছি। এখন আমি অবশ্যই বলবো প্রমকমসি এসো। রঞ্জিতা সাহিত্য সম্মেলনে 12 বছর প্রতি মধ্যপ্রকল্পে আমরা দাঁড়িয়ে, তার প্রধান যে কান্ডারি শ্রদ্ধেয় আমাদের দিদি গৌরী বিশ্বাস মহাশয়া এবং তাপস বন্দ্যোপাধ্যায়, সেই সাথে আমাদের সকলের প্রাণের মানুষ, বাঙালি বিশ্বের বর্তমান সব থেকে প্রশংসনীয় প্রকাশক, তিনি একাধারে লেখক বটে, শ্রদ্ধেয় নিগমানন্দ মন্ডল মহাশয় এবং তার সমস্ত কান্ডারি, সেই সাথে উপস্থিত বাঙালি বিশ্বের আরেক স্বনামধন্য ঔপন্যাসিক, আনুমানিক 23টি উপন্যাসের স্রষ্টা। উল্লেখযোগ্য একটি উপন্যাসের মধ্যে মহিলা থাকির ছাঁচ এবং গায়ের মাটির ছাই সহ প্রমুখ উপন্যাস বর্তমানে প্রশংসিত এবং গৃহীত। বাংলার বিভিন্ন জেলার গ্রন্থাগার, বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বাঙালির যেখানে অবস্থান, সেখানে তার গ্রহণযোগ্যতা। সেই সাথে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় গবেষক নাসির আলী মহাশয়। তিনি একাধারে শিক্ষক, একাধারে গবেষক এবং একাধারে সাহিত্যিক বটে। দীর্ঘদিন ধরে তার প্রশংসনীয় কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হল বাঙালি জাতির ইতিহাস, যে ইতিহাসের বইটি ভারতবর্ষে যেখানে বাঙালি আছে সেখানেই তার বইয়ের প্রশংসা এবং গ্রহণযোগ্যতা। সরকারি অনুষ্ঠানের সর্বাঙ্গীন শেষ মুহূর্তে পৌঁছে আজকের এই রঞ্জিতা সাহিত্য সম্মেলনের এত সুন্দর একটি কর্মকাণ্ড এবং সারা বছর ব্যাপী বাংলার বিভিন্ন প্রান্তে, বিশেষত প্রান্তিক সীমানায় দরিদ্র দুস্থ শত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এবং তাদেরকে খাদ্য, বস্ত্র, অন্ন এবং পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া, এই যে একটি মহৎ কর্মকাণ্ড সাহিত্যের অঙ্গনে, এটিকে বিরল দৃষ্টান্ত। আমার মাতৃতুল্য এই দিদি এবং তার সহপাঠী, তার সমস্ত বাহিনীর প্রতি আমার অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। নমস্কার। ভালো থাকবেন।